নমস্কার, সবাই কেমন আছেন? সুপ্রিয়া নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে মঙ্গলবার, দুপুর এখন 2টো বাজে। জামশেদপুর যে ফেরার সময় হয়ে গেছে। এই যে ব্যাগপত্র গুছিয়ে ফেলেছি। নিয়ে তো এসেছিলাম একটা ব্যাগ, যাওয়ার সময় হয়ে গেছে 4টে ব্যাগ। এই যে বাবা দিয়েছে দোকান থেকে বিস্কিট, বাচ্চাদের জন্য চকলেট, এত কিছুর জন্য একটা ব্যাগ হয়েছে। আর কালকে আবার দিদির সাথে দেখা করতে গেছিলাম। আমার বাবা মাকেও বলেছিলাম দিদি বাড়িতে তুমি চলে এসো, ওখানেই তোমাদের সাথে দেখা করে নেব। তো কাল বিকালে গেছিলাম, দুদিনের জন্য তো এসছি, আবার ওই বাড়িতে যেতে তো অনেকটা টাইম লেগে যাবে। ওখানে গেলে তো একদিনের বা 1 ঘন্টার জন্য গেলে হবে না। আর এমনিতে দিদির বাড়িতে বাবা মার আসার ছিল। মায়ের চোখ অপারেশন হয়েছে কিছুদিন হয়েছে, তো হঠাৎ একদিন ডাক্তার দেখাতে গেছে, যে চোখটা অপারেশন হয়েছে সেটা চেক আপের জন্য গেছে। তো যেতে ডক্টর বললো আপনার চোখের স্ট্রোক হয়ে গেছে, মানে চোখের মণিতে ব্লাড জমে গেছে। তো ডক্টর বলেছে অপারেশন করতে হবে ওটাকে। তো ওই জন্য মা এখানে কোন ডক্টর আছে দেখাতে আসবে। তো ভালোই হয়েছে, মা বাবাকে বললাম আমিও এসেছি, তোমাদের সাথে দেখা করে নেব। চলো, গাড়িও চলে এসছে, বেরিয়েও পড়েছি। তার মাঝখানে তো অনেক কাণ্ড হয়ে গেছে। একে তো সকাল থেকে কারেন্ট নেই, ঘুম থেকে উঠেছি সকাল 8টা থেকে, নিয়ে দুপুর এখন 12টা 1টা পর্যন্ত কারেন্ট ছিল না। তারপরে কারেন্ট আসলো, আমরা সব স্নান টান করে খাওয়া দাওয়া করে তারপর থেকে ব্লগটা শুরু করেছি, যে আমি বাড়ি ফিরছি, তো সেই ব্লগটা শুরু করেছি। তো সব কিছু রেডি করে যখন রাস্তায় এসেছি, তো একটা বল নিয়ে 3 ভাইয়ের লড়াই শুরু হয়ে গেছে। আমার হচ্ছে কি সেজু কাকার মেয়ের যে ছেলে পুচকুটা, ও, আমার দেওরের ছেলে আর আমার ছেলে। আমারটা তো একটু বেশি দুষ্টু, হচ্ছে কি একটা বল, লাড্ডুর বল, সেটা নিয়ে বার হচ্ছে। এখন ওই বলটা নিয়ে 3জনের মধ্যে কাড়াকাড়ি, এ বলছে আমি নেবো, ও বলছে আমি নেবো। তারপরে হলো কি, কাকা বলল ঠিক আছে, একটা বল নিয়ে লড়াই হচ্ছে যখন, তাহলে আমি একটা নতুন বল নিয়ে এসেছি, তো আমার নাতিটাকে দেখায়, ও ও ভুলে যাবে তাহলে ওই বলটার কথা। যে নতুন বলটা যেই দেখিয়েছে, 3জন মিলে পুরানো বল ফেলে দিয়ে নতুনটা নিয়ে কান্না শুরু। বেটুকে তো 2-3 ঘা দিলাম, কেন প্রচণ্ড জিদ করছিল। তারপরে থামলো। তারপর যখন কাকা ছোটটাকে নিয়ে বাইরে চলে গেল, এ এখন কি করেছে, ওর বলটাকে নিয়ে তারপরে নিঃশ্বাস নিয়েছে। কাকিমা বলে ওকে দিয়ে দে, আমি আবার পরে কিনে দেবো। সেই বলটাকে নিয়ে এখন বাড়ি ফিরছে। আর এই যে চোখে এখন ঘুম, বাড়িতে যাব তার আগেই জিদ করে কান্নাকাটি মারধর খেয়ে এখন এই যে যেই ওলাই বসেছি, তখন ঝিমাচ্ছে, এবারে ঘুমিয়ে পড়বে। যদি এখন ঘুমিয়ে নেয় তো সারা ট্রেনটা আমাকে জ্বালাতে জ্বালাতে যাবে। একটু ঘুমালে তারপরে আর ঘুমাতেই চায় না, এত ঘুম কম। আর গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছে, আমারও প্রচণ্ড ঘুম পাচ্ছিল। কিন্তু গাড়ি করে যাচ্ছিলাম তো, চারিপাশটা দেখতে দেখতে যাচ্ছিলাম, এত সুন্দর লাগছিল। আর মেঘও করে রয়েছে প্রচণ্ড। আমরা তো প্রথমে ভেবেছিলাম যে বাসে করেই চলে যাব। তো দেওর বললো না বৌদি, এখন তো রাস্তাঘাটে বাস টাস ঠিক মতন পাবো কি না, তার চেয়ে ভালো হবে ওলা করে নিই। তো ওলাতে আমাদের দেখালো 650 টাকা। তো তারপরে রাস্তা দিয়ে যখন আসছি, আস্তে আস্তে দেখায় না ম্যাপে যে এখানে জ্যাম ওখানে জ্যাম। তো এরা আমি জানি না ঠিক কথা বলে কি না, এরকম আগের বারে আমার যাওয়ার সময়ও হয়েছে। বলছে হাওড়া যাওয়ার জন্য ওই যে রাস্তাটা ওই দিক দিয়ে না গিয়ে বাইপাস নিয়েছে, মানে ওই হুগলি সেতুর উপর দিয়ে। হুগলি সেতুর উপর দিয়ে নিলে নাকি অনেকটা শর্টকাটে হয়ে যাবে। আর ওটাতে না বেশি চার্জও নিচ্ছে, বলছে 850 টাকা দিতে হবে। তা আমি একদম রাজি ছিলাম না ওলাই করে যাওয়া। আমি বলি অত টাকা খরচা করে আমি যাব না। আর এটা না মাঝখানে, ঠিক আমরা ওলাতে বসেছি, আমরা ঠিক আছে 650 টাকায় হাওড়ায় পৌঁছে যাব ভালো মতন। রাস্তার মধ্যে না এরা এই পাকামোটা করে, এই ওলাওয়ালাগুলো। তো বলছে আপনাকে ভালোভাবে পৌঁছে দেবো, খুব তাড়াতাড়ি পৌঁছে দেবো। তাড়াতাড়ি তো আমরা পৌঁছাইনি, আরও অনেক লেট হয়েছে। আমার তো বাসে যাওয়ার ইচ্ছা ছিল, দেওরও বলল এখন তো রাস্তাঘাটের ব্যাপার স্যাপার ঠিকঠাক নেই, তার চেয়ে ভালো হবে ওলাই যায়। তা ভালোই হলো, ওলাই করে এসছি। এই হুগলি সেতুর উপর দিয়ে যাচ্ছি, একটু বেশিই পড়ছে। তো হুগলি সেতুটা দেখতে পেলাম, খুব সুন্দর লাগছেও। আর ওয়েদারটাও খুব ভালো, মেঘলা ওয়েদার। বৃষ্টি আসবে মনে হচ্ছিল, তো এখনও পর্যন্ত বৃষ্টির দেখা নেই। বেশ সুন্দর লাগছে। এখন এই যাচ্ছি হুগলি সেতুর উপর দিয়ে। বাসে করে গেলে একটু কম খরচায় হয়ে যেত, কিন্তু এই যে ওলাই করে যাচ্ছি, এখন 850 টাকা দিতে হবে। কী জানি এরা এরকম করে কেন। আগের বারে যখন গেছিলাম ওরকম ওলাওয়ালাটা বলছে হাওড়ার যে রাস্তাটা, ওই রাস্তাটায় প্রচণ্ড জ্যাম, আপনাকে আমি তাড়াতাড়ি পৌঁছে দেবো,
অন্য রাস্তা দিয়ে নিয়ে যাব, হুগলি সেতুর উপর দিয়ে, তাড়াতাড়ি আপনি পৌঁছে যাবেন। তাড়াতাড়ি যাওয়ার কোনো দরকারও ছিল না, সেই 5:20 ট্রেন, অত তাড়াতাড়ি গিয়ে স্টেশনে গিয়ে হাওয়া খাও আর কি। বাসে করে গেলে আরামসে হাওয়া খেতে খেতে যেতাম। যাই হোক, যাই হয় ভালোর জন্যই হয়। আর এই যে ভালো ভাবতে গিয়ে উনি একটা রাস্তায় ঢুকিয়েছেন, এই যে হাওড়ার যাওয়ার আগে কত করে জল, বাবারে বাবা! দেখুন কালকের পরশুদিন যে বৃষ্টিটা হয়েছে সেই বৃষ্টির জল দেখুন, হাঁটু পর্যন্ত জল। গাড়িগুলো যাচ্ছে কী করে? এখানে যদি কোনো বড় সড়ো ড্রেন থাকে, একটা গাড়ি ঢুকে গেলেই গেল। আমার তো প্রচণ্ড ভয় লাগছিল এই জল দেখে। জায়গাগুলো তো আমি চিনি না ঠিক মতন, আর বলতেও পারছি না যে নাম কি। ঠিক হাওড়ার মানে কাছাকাছি বলতে পারেন। বাজারঘাট দেখছি বসে রয়েছে, কত পচা জল বলুন তো। সবাই এই জলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে আসছিল। চলুন, হাওড়ায় পৌঁছে গেছি। এখন এই 4:30 মতন বাজে। সেই কখন বেরিয়েছি, আর উনি না রাস্তা গুলিয়ে ফেলেছিলেন, ওই জন্যই আমাদের আসতে দেরি হয়ে গেছে। হাওড়ায় পৌঁছে গেছি যা হোক করে। আমি ভাবছিলাম যে হাওড়ায় পৌঁছাতে পারবো না, ট্রেন দেখবো চলে গেছে, তাড়াতাড়ি বার হয়েও দেখবো ট্রেন চলে গেছে। সেটা আর হয়নি, পৌঁছে গেছি। চলুন এবার সব নামি, ব্যাগপত্রও তো হয়েছে অনেকগুলো, ওই জন্য দেওর ছাড়তে এসছে। দেওরকে বললাম তুমি চলো, আর এই বৃষ্টির সময় তো একা একা আসতেও অসুবিধা দুটো বাচ্চাকে নিয়ে। তো ওই বললো আমি ছেড়ে দিয়ে আসবো হাওড়া পর্যন্ত, ট্রেনে উঠিয়ে তারপরে বাড়ি আসবো। একদিকে ভালোই হয়েছে, আর ব্যাগগুলো তো অনেকগুলোই হয়েছে। এই যে বাড়িতে, দিদির বাড়িতে গেছিলাম, দিদি আবার আমাদের জন্য কতগুলো জামা প্যান্ট কিনে রেখে দিয়েছিল, সেইগুলো আবার নিয়ে আসলাম। বলছে পুজো এসছে, খালি হাতে যাবি কেন? আর আমি খালি হাতে তোদের পাঠাবো না, ওই জন্য আমাদের 4 জনের জন্য জামা কাপড় দিয়েছে। আর ওর এক বন্ধু হচ্ছে কি জুতোর বিজনেস করে, অনেক কম সস্তায় জুতো দেয়। তো আমি আবার আমার হাজবেন্ডের জন্য, দুটো বাচ্চার জন্য জুতো নিয়ে নিয়েছি। আমি আগের বারে এসে আমার জন্য নিয়েছিলাম, ওই জন্য আমার জন্য নিলাম না, এদের জন্য নিয়েছি। তাই জুতোর জন্য একটা ব্যাগ হয়েছে বড় সড়ো, তো 5-6 জোড়া জুতো হয়েছে, ওই জন্য বড় একখানা ব্যাগ হয়েছে। চলুন, প্ল্যাটফর্ম টিকিট কেটে নিয়েছি, এবার ভিতরে যাই। বাড়াবো বলে তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম, আর প্রচণ্ড দেখছি খিদে পেয়েছে। দাঁড়ান, স্টেশনে তো অনেক রকমের দোকান থাকে, এখান থেকে কিছু নিয়ে নিই, ট্রেনের মধ্যে বসে খাওয়াও যাবে। এখানে অনেক রকমের দোকান আছে, অনেক কিছু পাওয়াও যায়। এখান থেকে কিছু নিয়ে আর তারপরে স্টেশনের ভিতরে যাব। স্টেশনে ঢুকে গেছি, আর স্টিল তো দেয় বেশিরভাগ 18 আর 17 নম্বরে। তো ওখানে গিয়ে দাঁড়িয়ে থেকে লাভ নেই, এখানে দোকানগুলো দেখি কী কী আছে। এই দোকানটাতে কত রকমের প্যাটিস আছে, ভেজ, ননভেজ, স্যান্ডউইচ, কেক, পিৎজা, সব রকম দেখছি। বাবাই বললো মা নাও কিছু, খিদেও পাচ্ছে। এখান থেকে ভাবলাম চিকেন প্যাটিস আছে, চিকেন প্যাটিসগুলো নিয়ে নিই। চিকেন প্যাটিসগুলো দেখতেও বেশ সুন্দর লাগছে, আরও অনেক রকমের ছিল, তাই বললাম চিকেন প্যাটিসটা নিই, খেতেও ভালো লাগে। আর অনেক দিন হয়েছে চিকেন প্যাটিস খাওয়া হয়নি। শ্রাবণ মাস চলছিল বলে কবে থেকে আমরা তো মাছ মাংস কিছু খাইনি, তো শ্রাবণ মাস শেষ হতে এখানে এসেই মাছ মাংস খেয়েছি। এখন মনটা সবসময় মাছ আর মাংসের জন্য ছটফট করে। এই যে ট্রেন চলে এসছে, ট্রেনও আজকে প্রচণ্ড লেট করেছে। এখন এই 6:30 মতন বাজে, ট্রেন ঢুকেছে, এখনও গেট খোলেনি, সব মানুষ অপেক্ষা করছে। কখন থেকে ট্রেনের জন্য অপেক্ষা করছে। আর জানেন তো বেটুটা কেমন দুষ্টুমি করে, স্টেশনে তো এক জায়গায় বসছে না, ওকে নিয়েই আমার দৌড়ানো। স্টেশনে ট্রেনটা ঢুকে থাকলেও লেট হলে কোনো ব্যাপার না, ট্রেনের মধ্যে ঢুকে বসে থাকলাম, বাচ্চাগুলো শান্তিতে বসে। আর এই স্টেশনটা চড়ে বেড়াচ্ছে পুরো বেটু। বাস ট্রেনের দরজাটা খুলেছে, এসে বসলাম শান্তিতে, আর বাচ্চাগুলোর প্রচণ্ড খিদে পেয়ে গেছে। দেওরকে বললাম বসো, চিকেন প্যাটিস খেয়ে তারপরে তুমি বেরিও। তো দেওর বললো আজকে তো আমাদের নিরামিষ। আমিও ভুলে গেছি, নিরামিষ খেয়ে এলাম বাড়ি থেকে, আর আমি ভুলে গেছি যে আজকে নিরামিষ। আজকে মঙ্গলবার, বাড়িতে সবাই নিরামিষ খায়, আর আমি চিকেন প্যাটিস কিনে বসেছি। ভেজ প্যাটিস কিনলে বেচারাটা খেয়ে যেতে পারতো, আর আমার একদম মনে নেই যে আজকে নিরামিষ খেয়ে এসেছি বাড়ি থেকে। ও খেয়ে যেত, বেচারাটা অনেকক্ষণ দাঁড়িয়েছিল আমাদের সাথে, ট্রেনটা তো অনেকটা লেট ছিল। তারপর ট্রেনের মধ্যে উঠিয়ে দিয়ে দুটো জলের বোতল কিনে আর বেরিয়ে পড়েছে। বলছে ট্রেনটা মনে হচ্ছে আরও লেট করবে ছাড়তে, আমি বেরিয়ে পড়ি, তোমরা সাবধানে চলে যাও। বাস ট্রেন ছেড়ে দিয়েছে, ওই 7টা নাগাদ ট্রেনটা ছেড়েছে। বেটু বাবাই সবাই একটু একটু খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিল। বাবাই, বেটু ঘুমায়নি, বেটু সারাক্ষণ বক 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 করে গেছে। আর এই যে মশলা মুড়ি এসছে, ভাবলাম একটু মশলা মুড়ি খাই। ট্রেনে করে যাচ্ছি, আর ট্রেনের মশলা মুড়ি আলাদাই টেস্ট। যতই বাড়িতে মশলা মুড়ি বানাই,
ট্রেনের মতন স্বাদ আনতে পারি না মশলা মুড়ির মধ্যে। ওই জন্য যখনই ট্রেনে করে যাই এই ট্রেনের মশলা মুড়ি অবশ্যই খাই। এত সুন্দর স্বাদ লাগে মশলা মুড়ি, না খেয়ে পারা যায় না। বাস ট্রেনের মধ্যে অনেকক্ষণ ছিলাম, এই নামলাম, এখন বাজে 11:30। সব মানুষজন বাড়ি যাওয়ার জন্য ছটপট করছে। এই যে সব নেমে আমরা চলেছি। হাজব্যান্ড বলল আমি স্টেশনের বাইরে থাকবো, তুমি বাচ্চাগুলোকে নিয়ে চলে আসবে। এই যে যাচ্ছি, এখন প্রায় অনেক রাত হয়ে গেছে। বাড়িতে দুদিন বেশ ভালো কাটলো, আনন্দ, সবার সাথে দেখা সাক্ষাৎ, গল্প বেশ সুন্দরভাবে কেটেছে। এই যাওয়ার সময় একটুখানি প্রবলেম হয়েছে, আসার সময় একটু প্রবলেম হলো। যাওয়ার সময় যেমন ভিজে ভিজে বাড়িতে গেলাম একদম, আবার আসার সময় ট্রেনটা গন্ডগোল, এত লেট করবে ট্রেনটা বুঝতে পারিনি। এখন তো সেই 11:30 মতন বাজে, আর বাড়ি যেতে যেতে তো প্রায় 11:15 হয়ে যাবে। স্টেশন থেকে বেশিক্ষণ লাগে না, যেমন আমাদের হাওড়া থেকে বাড়িতে যেতে প্রায় 1-1.5 ঘন্টা লেগে যায়। এখানে আবার অতটা লাগে না, 15-20 মিনিটের মধ্যে বাড়ি চলে যায়। এই যে হাজব্যান্ডকে খুঁজে পেয়েছি, হাত দেখিয়েছে, ও বাইক নিয়ে এসছে, 3 জনার হয়ে যাবে। হাজব্যান্ড অনেকক্ষণ ধরে ফোন করছিল, বলছিল সুইচ অফ বলছিল, কি জানি বেটুটা কি করেছে, ওরই হাতে ছিল। চলুন, অনেক রাত হয়েছে, তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। সবাই ভালো থাকবেন।